হেই বন্ধুরা, আমি ইমামুল আছি তোমাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু দ্য টেক দুনিয়া 71। আজকে আমরা শুরু করব এই সিরিজের আরেকটি নতুন ভিডিও। যারা আমাদের এই সিরিজের আগের ভিডিওগুলো এখনও দেখেন নাই তাদেরকে অনুরোধ করব আগের ভিডিওগুলো দেখে আসার জন্য, কারণ ভিডিওগুলো একটি আরেকটির সাথে তথ্যসূত্রে লিঙ্ক করা, যা আপনাকে বুঝতে আরও সাহায্য করবে। লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করতে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অশেষ শুকরিয়া। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আমাদের অনুপ্রেরিত করে নতুন নতুন ভিডিও আনতে। আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল সম্বন্ধে। তো ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যে কোনো রকমের ভিডিও পেতে আমাদের প্লেলিস্টটাকে অ্যাক্সেস করতে ভুলবেন না কিন্তু। এখানে সেভ বাটনে প্রেস করলেই আপনি আমাদের প্লেলিস্টটার অ্যাক্সেস পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েবসাইট। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা রকমের ওয়েবসাইট ব্যবহার করে থাকি। এই প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করতে সাধারণত দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ড কী? ফ্রন্ট এন্ড মূলত ওয়েবসাইটের উপরে আমরা যে ধরনের টেক্সট, অডিও, ভিডিও, বাটন, ফর্মস যেগুলো দেখতে পাই, ইউজার মূলত যেটা দেখতে পাই সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। অ্যান্ড ব্যাক এন্ড কি? মূলত ওয়েবসাইটে আমরা যদি কোনো একটা বাটন প্রেস করি, তো ওই বাটন প্রেস করলে কী হবে তার যে কোডটা সেটা মূলত ব্যাক এন্ডে লেখা হয়ে থাকে। তো ফ্রন্ট এন্ড শিখতে গেলে আমাদের সবার প্রথমে শিখতে হয় এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো যদি আমরা এই তিনটাকে একসাথে ভাগ করি, তো এইচটিএমএল মূলত কোনো একটা বস্তুর স্ট্রাকচার, সিএসএস সেটাকে ডিজাইন অ্যাড করে এবং জাভাস্ক্রিপ্ট সেটাকে অ্যাক্টিভ করে, ইন্টারঅ্যাক্টিভ করে। যদি আমরা বিষয়টিকে আরও সহজভাবে বুঝতে চাই তাহলে আমরা এটা বলতে পারি যে এইচটিএমএল হচ্ছে গাড়ির ফ্রেম, সিএসএস হচ্ছে গাড়ির ডিজাইন অ্যান্ড জাভাস্ক্রিপ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন। অ্যান্ড রিয়্যাক্ট অথবা নোড.জেএস এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, যেটা আমাদের পরবর্তীতে আমরা জানব। তো চলুন শুরু করা যাক এইচটিএমএল। তো শুরু করার আগে আমরা দেখে নিই আজকে আমাদের ভিডিওটাকে আমরা ব্রডলি 3টা থেকে 4টা ধাপে ভাগ করব। সেখানে আমরা কী কী শিখব। তো সবার প্রথমে আমরা জানবো এইচটিএমএল এর পরিচিতি, এইচটিএমএল কী এবং এর ব্যবহার বোঝাবো, এবং এইচটিএমএল এর 3টি গুরুত্বপূর্ণ অংশ ট্যাগ, অ্যাট্রিবিউট এবং স্ট্রাকচার সম্বন্ধে আলোচনা করব। তারপরে আমরা দেখব এইচটিএমএল এর বেসিক যে কোড থাকে সেই কোডের লাইন বাই লাইন মিনিং দ্বারা কী বোঝানো হয়। তারপরে আমরা দেখব নতুন ট্যাগ যোগ করা কীভাবে যায়। আর তারপরে দেখব আমাদের আজকের ভিডিও ব্যবহার করে কিভাবে যে কোনো স্টুডেন্ট তার নিজের প্রথম ওয়েবসাইট তৈরি করতে পারে। তো চলুন শুরু করি। এইচটিএমএল কি? এইচটিএমএল পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই হাইপার টেক্সট কী, মার্কআপই বা কী? ল্যাঙ্গুয়েজ তো কথাটা বুঝলাম যে এটা কোনো একটা ভাষা, কিন্তু হাইপার টেক্সট কী আর মার্কআপটাই বা কী? তো হাইপার টেক্সট কথার মানে হচ্ছে ইজ আ কম্বিনেশন অফ টেক্সট, অডিও, ভিডিও অ্যান্ড আদার্স। সো যদি বাংলায় বলতে যাই তো হাইপার টেক্সট মানে হচ্ছে অডিও, ভিডিও, টেক্সট এদের মিশ্রিত একটা ফর্ম। কারণ আমরা যে কোনো একটা ওয়েবসাইটে গেলে দেখতে পাই সেখানে শুধুমাত্র টেক্সট অথবা শুধুমাত্র অডিও অথবা শুধুমাত্র ভিডিও থাকে না, এদের কম্বিনেশন থাকে। তো হাইপার টেক্সট কথাটার মানে হচ্ছে দ্য কম্বিনেশন অফ টেক্সট, অডিও অ্যান্ড ভিডিও। মার্কআপ কথাটা বলতে কী বোঝায়? সাধারণ লেখায় কিছু বিশেষ ট্যাগ বা চিহ্ন যোগ করা হয় যাতে ব্রাউজার সেটা বুঝতে সুবিধা হয়, ব্রাউজার যেটা সহজে বুঝতে পারে সেটাকে আমরা সাধারণত মার্কআপ বলে থাকি। আর ল্যাঙ্গুয়েজ তো আমরা জানি এটা একটা নিয়ম যেটার মাধ্যমে আমরা কোডের যেই সেট বা ব্রাউজার সেটা বোঝে, এটা একটা প্রোগ্রামিং। কিন্তু এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এইচটিএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি মার্কআপ ভাষা। মার্কআপ ভাষা হলো সেই ভাষা যেটা ওয়েবসাইট বুঝতে পারে, ব্রাউজার বুঝতে পারে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি পড়ে, কিন্তু এইচটিএমএল কিন্তু পড়ে না। তো চলো শুরু করা যাক। এইচটিএমএল কীভাবে কাজ করে? তুমি যখন কোনো ওয়েবসাইট খোলো তোমার ব্রাউজার সার্ভার থেকে এইচটিএমএল কোডটা পড়ে। এটা H1 মিন্স হেডিং 1 শিরোনাম, প্যারাগ্রাফ, P ফর প্যারাগ্রাফ, A ফর লিঙ্ক, IMG ফর ছবি এর মতন ট্যাগ দেখে এবং সেইগুলো সুন্দরভাবে স্ক্রিনে দেখায়। এখন এই লাইনটা পড়লেই তোমরা বুঝতে পারবা যে এই জিনিসগুলো আসলে কি। H1, P, A, ইমেজ, এই জিনিসগুলো আসলে ট্যাগ। এখন বলতে পারো যে ভাই ট্যাগ কি? ট্যাগ হচ্ছে যে কোনো একটা জিনিসকে তার নির্দিষ্ট নাম দেওয়া। নির্দিষ্ট নাম দেওয়া বলতে স্পেসিফিক্যালি আলাদা আলাদা করা। যেমন H1 ট্যাগ আমরা আমাদের ওয়েবসাইটের হেডিং লিখতে ব্যবহার করি। এরকম H1 থেকে H6 পর্যন্ত আছে
যেটা সাইজ অনুযায়ী বড় হয়, সবচেয়ে বড় H1, তারপরে H2, তারপরে H3, তারপরে H4, এরকমভাবে আমরা ব্যবহার করি। পি ট্যাগটা কি ইউজ করি আমরা? পি ট্যাগটা ইউজ করি যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে। সাপোজ এই যে লেখাটা, এই লেখাটা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এই প্রথমে একটা পি ট্যাগ লাগাবো এবং শেষে পি এর ক্লোজিং ট্যাগ লাগাবো, লিখে ভিতরে এই লেখাটা লিখবো, তাহলে এটা আমাদের একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। এ ট্যাগ, একে আমরা বলি লিঙ্ক ট্যাগ। এটার মাধ্যমে আমরা যে কোনো এক ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজের লিঙ্ক করতে পারি, যার মাধ্যমে আমরা এক ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে যাইতে পারি। যেমন ফেসবুকের হোম পেজ থেকে আমরা মেনু পেজে যাইতে পারি, হোম পেজ থেকে আমরা নিউজ ফিডে যাইতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো কেন এটা গুরুত্বপূর্ণ? স্ট্রাকচার, HTML ঠিক করে দেয় কোনটা শিরোনাম, কোনটা প্যারাগ্রাফ এবং কোনটা ছবি বা টেবিল। তো বিষয়ভিত্তিক পড়ার আগে চলো একটা সিম্পল উদাহরণ দিই। সাপোজ তুমি মানুষ, তোমার যে হাড্ডি আছে সেগুলো তোমার HTML, হাড্ডির উপরে যে মাংস এবং যেই শিরা উপশিরাগুলো আছে সেটা হচ্ছে তোমার CSS, এবং তোমার যে ব্রেন আছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তুমি কল্পনা করো তো, তোমার যদি আগে শরীরের যে কঙ্কাল, যেটা অবকাঠামো, সেটাই যদি না থাকে তাহলে তোমার মাংস অথবা নার্ভস এবং তোমার ব্রেন কি সঠিকভাবে কাজ করতে পারবে? অবশ্যই তুমি জীবিত থাকবা, কিন্তু তোমার বডিটা একদম স্পঞ্জের মতন হয়ে যাবে, নরম হয়ে যাবে, সেটা আর শক্ত থাকবে না। তো HTML হলো এরকম একটা জিনিস, আমরা কোনো জিনিস ডিজাইন করতে গেলে আমরা কী করি? সবার প্রথমে সেটার একটা ছাঁচ বানাই, তারপরে সেটার ভিতরে আমরা আমাদের মেটাল ডালি, তারপরে সেই মেটালটাকে পালিশ করে সেটাকে সুন্দর করি। তো যে কোনো কাজ করার একটা পদ্ধতি থাকে, সেরকম ওয়েবসাইট বানানোর একটা পদ্ধতি হচ্ছে সবার প্রথমে আমাদের ওদের কাঠামোটা বানাতে হয়, যেটা আমরা HTML দিয়ে বানাই। তারপরে সেই কাঠামোতে আমরা ডিজাইন অ্যাড করি, সেটা আমরা CSS দিয়ে করি, এবং তারপরে সেই কাঠামোর কোন জায়গায় বাটন প্রেস করলে কী হবে, তারপরে কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে হবে, সেটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সেটাকে ইন্টারাকশন করি। তো HTML কোথায় ব্যবহৃত হয়? তো সবাই এতক্ষণ আমরা যেহেতু পড়ছি, তো সবাই জানো HTML ওয়েব পেজ বানাইতে ব্যবহার হয়, পেজগুলোকে একে অপরের সাথে লিঙ্ক করতে ব্যবহার হয়, যেটা আমি একটু আগে বললাম এ ট্যাগের মাধ্যমে, ছবি, ভিডিও, অডিও যোগ করতে ব্যবহার করা হয়, ফর্ম, টেবিল, লিস্ট, মেনু, এইগুলো বানাইতে ব্যবহার করা হয়। বাস্তব উদাহরণ, ধরো তুমি একটি বাড়ি বানাচ্ছ। HTML হলো গঠন, যেটা আমি একটু আগেও বারবার বলে আসছি, আর এই উদাহরণগুলো বারবার দিচ্ছে এই কারণে যাতে তোমার মাথায় বা তোমাদের ব্রেনে এই জিনিসটা সুন্দরভাবে বসে যায়। তো HTML হলো একটা বাড়ি বানানোর ক্ষেত্রে HTML হলো একটা গঠন, যেমন দেয়াল, ছাদ, ঘর। CSS হলো সাজসজ্জা, রং, ফার্নিচার, সাজানো ইত্যাদি। এবং জাভাস্ক্রিপ্ট হলো বিদ্যুৎ এবং চলমান অংশ, যেমন লাইট, দরজা, স্মার্ট ডিভাইস ইত্যাদি। পেন্ট যতই সুন্দর হোক না কেন, গ্যাজেট যত দামি হোক, দেয়াল ও ঘর ছাড়া HTML, মানে দেয়াল ও ঘর ছাড়া তুমি বাড়ি বানাইতে পারবে না। ঠিক তেমনই তোমার ডিজাইন CSS যতই সুন্দর হোক, জাভাস্ক্রিপ্ট যত ইন্টারেক্টিভ হোক, কিন্তু তোমার যদি HTML কোডই ঠিক না থাকে তাহলে তুমি আলটিমেটলি ওয়েবসাইটটাকে রান করতে পারবে না। তো এটা এখানে মূলত বোঝানো হয়েছে। তো চলো, এতক্ষণ তো আমরা ডিসকাস করলাম থিওরিটিক্যাল ম্যাটার। চলো এবার আমরা সরাসরি কোডের দিকে যাই, কীভাবে ওয়েবসাইট বানানো যায়। তো আমরা এখন যাবো কোডের দিকে। তো সবাই কোডের জন্য VS কোড ওপেন করবা। তো আমরা লাস্ট ভিডিওতে দেখছিলাম যে আমরা কীভাবে বয়লার প্লেট, দুইটা ট্যাবের মাধ্যমে, দুইটা বাটন প্রেস করার মাধ্যমে আমরা কীভাবে বয়লার প্লেট কোড বানিয়েছিলাম, সেটা দেখছিলাম। তো VS কোডে যে কোনো HTML ফাইল বানানোর জন্য আমরা যে এক্সটেনশনটা ইউজ করি সেটা হচ্ছে .html, আর ইন্ডেক্সের জায়গায় আমরা যে কোনো নাম দিতে পারি, কিন্তু সাধারণত বাই ডিফল্ট যদি আমরা কোনো একটা ওয়েবসাইট বানাই, সেটার মেইন যে পেজটা থাকে সেটা ইন্ডেক্স নামেই থাকে। যেমন গুগলের হোম পেজ index.html নামেই পরিচিত থাকবে, index.google.html নামেই পরিচিত থাকবে। তো HTML রান করার জন্য তোমাদের VS কোডে তেমন কোনো এক্সটেনশনের দরকার পড়বে না, কিন্তু তারপরেও কিছু কিছু এক্সটেনশন আছে যেটা তোমাদের থাকলে আরও রান করতে সুবিধা হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে VS কোডে ঢুকবা, তারপরে এদিক থেকে যে এক্সটেনশন বাটন আছে, এক্সটেনশন বাটনে ক্লিক করবা, তারপরে সার্চে যে এখানে লিখবা লাইভ প্রিভিউ, LIVEPREVIEW, লাইভ প্রিভিউ। সবার প্রথমে যে মাইক্রোসফটের যে অথেন্টিকেশন সফটওয়্যারটা আছে এটা ইনস্টল করে নেবা। আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমার এখানে অপশন দেখাচ্ছে না, তোমাদের এখানে ইনস্টলের অপশন থাকবে। তো এটা ইনস্টল করে নিবা। ইনস্টল করে নেওয়ার পরে তোমরা যদি HTML-এর এক্সটেনশন চাও তাহলে সেটাও এখান থেকে সার্চ করে নিতে পারো, HTMLEXTENSION সার্চ দিলাম, এই যে ফরম্যাট অফ HTML এক্সটেনশন, তোমাদের যেটা ইচ্ছা তোমরা ইনস্টল করে নিতে পারো। এটা তোমাদের HTML কোডটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে দিবে। তো চলো কথা না বাড়িয়ে এবার কোডের দিকে চলে যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের একটা বয়লার প্লেট কোড, যে কোনো HTML কোড লেখার পূর্বে আমাদের এই জিনিসটা লিখতে হয়। তো এই জিনিসটা কী বোঝায় সেটাই আমরা এখন বুঝবো। তো সবার প্রথমে আমাদের document.html, এই লাইনটা দ্বারা ডিক্লেয়ার করা হয় এটা আমাদের একটা HTML ফাইল। HTML-এর ট্যাগ len = en,
আর কোনো ট্যাগের ভিতরে আমরা যখন কোনো ডেটা পাস করি তো সেটাকে আমরা বলি অ্যাট্রিবিউট। এটা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো তারা হয়তো বা জানো, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি যে আমরা যদি কোনো একটা ট্যাগের ভিতরে অথবা কোনো একটা প্যারামিটারের ভিতরে আর একটা কোনো একটা ডেটা পাস করি তো সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তো ভাইয়া এখানে এইচটিএমএল ল্যাং ইজ ইকুয়াল টু ইএন, এই অ্যাট্রিবিউটটার মানেটা কি? আমি তো এটা বুঝলাম না। তো এই অ্যাট্রিবিউটটার মানে হচ্ছে আমরা যে এখানে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব বা ওয়েবসাইটে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা দেখাবে সেটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইএন ফর ইংলিশ। তারপরে থাকে হেডিং ডেটা। তো হেডিং ডেটার ভিতরে মেটা ডেটা, ক্যারেক্টার সেট, ইউটিপিএস 8 কত ভার্সন, তারপরে ভিউ পোর্ট, কন্টেন্ট কোনটা হবে সেইটা, তারপরে তোমাদের সে ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে টাইটেল। তোমরা যে ওয়েব পেজটা বানাবা সেই ওয়েব পেজের টাইটেলটা কী হবে, তোমরা কী টাইটেলটা দিতে চাও। সাপোজ এখানে যদি আমি আমার চ্যানেলের নাম লিখি এই ডকুমেন্টের জায়গায়, আমি সাপোজ এখানে লিখলাম টেক দুনিয়া 71। তো এটা কি হবে, যখন আমরা এই জিনিসটা রান করব তখন আমাদের এই জায়গায় যে ওয়েবসাইটের এখানে থাকে না, যে যেমন www.google.com লিখে সার্চ চলে আসে, তো তখন আমাদের এই জায়গায় টাইটেলটা আসবে টেক দুনিয়া 71। তো চলো এটাকে একবার রান করে দেখা যাক। তো রান করার জন্য আমরা একটু আগে যে লাইভ প্রিভিউটা অন করলাম, লাইভ প্রিভিউ অন করলে তোমাদের ভিএস কোডের উপরে কোনায় এরকম একটা বাটন চলে আসবে যেখানে লেখা থাকবে শো প্রিভিউ। তুমি এখানে ক্লিক করবা, শো প্রিভিউতে ক্লিক করবা, ক্লিক করলেই তোমার যে ওয়েব পেজটা থাকবে ওয়েব পেজের একটা ভার্সন এখানে ওপেন হয়ে যাবে। তো আমি যে একটু আগে লিখলাম যে আমার টাইটেল টেক দুনিয়া 71, তোমরা বলবা ভাই পেজে তো কোথাও তো আমি টেক দুনিয়া 71 দেখতে পাচ্ছি না, তাহলে আপনি এটা কেন লিখলেন? তো সবার প্রথমে আমরা এই পেজে যাই এবং পেজের একদম উপরে দেখো কোনায় যেটা লেখা আছে টেক দুনিয়া 71, এটা হচ্ছে আমাদের পেজের টাইটেল। তো আমরা যে কোনো জায়গায় যাই, আমরা যে পেজ ওপেন করি সেই পেজের কোনায় কিন্তু সেটা টাইটেল লেখা থাকে উপরে। এখন তুমি বলতে পারো ভাই HTTP 127 এইসব কী ভাই, এগুলো তো কিছু বুঝলাম না। তো এটা আপাতত তোমার বোঝার দরকার নেই, এটা একটা আইপি অ্যাড্রেস যেটা আমাদের আমাদের কম্পিউটার বোঝে বা আমাদের এই যে লাইভ প্রিভিউ সার্ভার আছে সেটা বুঝে। এটা আমরা পরবর্তীতে যখন অ্যাডভান্স পড়বো তখন বুঝতে পারবো। আর আমাদের যে ফাইলের নাম ছিল index.html, সেই ফাইলের নামটা কিন্তু তুমি এখানে দেখতে পারবা। তো এটা গেল। এখন আমি সাপোজ এই বডির ভিতরে এটা মিনিমাইজ করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। সাপোজ আমি এখন বডির ভিতরে আমি কী বলছিলাম যে ট্যাগ কী কী থাকে, H1 ট্যাগ আর হেডিং ট্যাগ। ট্যাগে আবার একটু দেখাই তোমাদের, এই যে H1 ট্যাগ, P ট্যাগ, A ট্যাগ, লিঙ্ক ট্যাগ। তো আজকে আমরা এই তিনটা ট্যাগই দেখবো। তো H1 ট্যাগ কী করে, আমি বলছিলাম হেডিং দেয়। তো চলো আমরা দেখে নিই H1 ট্যাগ দিয়ে কী করে। তো সিম্পলি তার জন্য H1 লিখে আমরা ইন্টার মারবো, তাহলে সেটা আমাদের ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট দিয়ে ওপেন হয়ে যাবে। এখন মাঝখানে আমরা হেডিংটা লিখবো। এখন কথা হইতে পারে ভাই আপনি তো H1 স্মল লেটারে লিখছেন, আমি কি H1টা ক্যাপিটাল লেটারে লিখতে পারি কিনা? তো যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে যেসব ল্যাঙ্গুয়েজ ছোটো লেটার এবং বড় লেটারে পার্থক্য করতে পারে সেইগুলোরে বলে, সেইগুলো ল্যাঙ্গুয়েজে এইসব তুমি ইউজ করতে পারবে না। কিন্তু HTML এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা ছোটো ল্যাঙ্গুয়েজ হোক, মানে তুমি ছোটো হাতের ইউজ করো কিংবা বড় হাতের ইউজ করো, ওদের কোনো ফারাক পড়ে না। ওরা যে H1 আছে সেই H1 মানে ওরা সবসময় বুঝতে পারে যে এটা তোমার হেডিং ট্যাগ। আর অন্যান্য যেসব ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কেস সেন্সিটিভ, এগুলোরে বলা হয় কেস সেন্সিটিভ, মানে ছোটো লেটার বড় লেটার এটারে বলা হয় বেসিক্যালি কেস সেন্সিটিভ। তো কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো ছোটো লেটার এবং বড় লেটারে আলাদা আলাদাভাবে দেখে, যেমন তুমি C++-এর বাদ করো, সি এর কথা বলো, পাইথনের কথা বলো। তো এগুলো কী করে, তুমি সাপোজ সিতে যদি তোমার একটা সাধারণ উদাহরণ দিই, সিতে আমরা কোনো কিছু প্রিন্ট করার জন্য প্রিন্ট এফ লিখি। এখন তুমি সাপোজ প্রিন্টের P ক্যাপিটাল লিখছো এবং বাকি সব স্মল লিখছো, তো এই জিনিসটা কিন্তু অতি বুঝতে পারবে না। বা প্রিন্টে তুমি সব কিছু ক্যাপিটাল লিখছো তাও বুঝতে পারবে না। অথবা C++-এর সি আউটটা, তুমি সি আউটটা কী করছো, সি আউটের সিটা ক্যাপিটাল লিখছো, বাকি সব স্মল লিখছো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা বুঝতে পারবে না। বা তুমি সবগুলোই ক্যাপিটাল লিখছো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা বুঝতে পারবে না, কারণ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব কিছুই স্মল লেটারে ইউজ করে থাকি। তো সি আউট লিখতে গেলে তোমাকে সেটা অবশ্যই স্মল লেটারে লিখতে হবে। তো এইগুলো ছিল এক্সট্রা নলেজ। তো চলো আমরা আমাদের টপিকে আবার ফিরে আসি এবং শুরু করা যাক। তো H1 ট্যাগ, তো H1 ট্যাগে কী লিখবো, ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার নিউ পেজ, new website. সরি, স্পেলিং মিস্টেক। তো দেখছো আমরা যখন এই জিনিসটা লিখছি তো তখন কিন্তু এটা আমাদের ওয়েব পেজে শো হিসেবে দেখাই দিচ্ছে। এখন আমি বলছিলাম যে হেডিং ট্যাগের 6টা ডিভিশন থাকে, H1, H2, H3। তো এটা মূলত সাইজ হিসেবে দেখানোর জন্য ব্যবহার করা হয়। তো তোমরা বলতেই পারো যে ভাই তাহলে ওইটাও একটু একবার দেখিয়ে দিন, তো ওইটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো
তো চলো শুরু করা যাক। এখন আমি তোমাদের কি বলছিলাম যে হেডিং ট্যাগ কয়টা হয়? হেডিং ট্যাগ 6টা হয়, 6টার কথা বলছিলাম। তো তুমি বলবা যে ভাই আপনি 6টার কথা বললেন, এখানে 7টা লিখছেন, কি পাগল টাগল লিখছেন নাকি? তো আসলে বিষয়টা সেরকম না ভাইয়া, আমি ইচ্ছা করে এটা লিখছি। তো এটা দেখো যে H1 যেটা ট্যাগ, এটা কেমন সব থেকে বড়, তারপরে H2, এটা H2, তারপরে H3, তারপরে H3, তারপরে H4, এইভাবে H5, H6 পর্যন্ত আছে। কিন্তু যখনই আমি এটা H7-এর ভিতরে লিখছি যে H7 এক্সিস্ট করে না, এটা কিন্তু আমাকে ইরোর দেখায় নাই, কোনো ভুল দেখায় নাই, কিন্তু এটা টেক্সটারে কী করে দিছে, এটা টেক্সটারে নর্মাল টেক্সট বানাই দিছে। অন্যান্য টেক্সটগুলো দেখো একটু বোল্ড প্লাস, এগুলো হচ্ছে টাইম নিউ রোমান্সের উপরে ফর্মেট আছে, কিন্তু এই টেক্সটটা দেখো না বোল্ড না মনে করো অন্যান্য ফর্মেট আছে, এটার ফর্মেটই এইগুলোর থেকে আলাদা, দেখলেই বোঝা যাচ্ছে। তো এই লাইনটা আমরা ডিলিট করে দেবো। তো আরেকটা জিনিস বোঝাইতে তোমাদেরকে শেখাই যে HTML-এ কোনো জিনিসটাকে যদি তুমি কমেন্ট আউট করতে চাও, তো কন্ট্রোল প্লাস ব্যাকস্ল্যাশ চাপ দিলে সেটা অটোমেটিক্যালি কমেন্ট হয়ে যায়। তো এখন তোমরা বলতে পারো যে ভাই কমেন্টটা কী? কমেন্টটা মূলত এমন এক লাইন অফ কোড যেটা সাধারণত স্ক্রিনে দেখানো হয় না, কিন্তু পরবর্তীতে যদি কোনো কোডের ভিতরে ডেভেলপমেন্ট করা থাকে অথবা কোনো পার্টিকুলার কোড কী উদ্দেশ্যে লেখা হয়েছে সেটা ডেভেলপারদের জন্য অথবা কোডারদের জন্য বোঝার সুবিধার্থে কমেন্ট করা হয়, যাতে পরবর্তীতে অন্য কেউ যখন ওই কোডটা পড়ে তখন সে যাতে সহজে সেটা বুঝতে পারে। তো এই গেল হেডিংয়ের ব্যাপার। চলো এবার আমরা নেক্সট ট্যাগের দিকে যাই। তো আমাদের নেক্সট ট্যাগ কী ছিল? নেক্সট ট্যাগ ছিল প্যারাগ্রাফ টেক্সট। তো আমি H1টা রাখবো, বাকি সব কমেন্ট আউট করবো। তো কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ প্লাস কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, তো সবগুলো কমেন্ট আউট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব, প্যারাগ্রাফ বানাবো। তো চলো প্যারাগ্রাফ টেক্সট লিখি। প্যারাগ্রাফ টেক্সট লেখার জন্য পি লিখে ইন্টার মারবো, তো আমাদের এটা প্যারাগ্রাফ চলে আসবে। তো এটা হচ্ছে VS কোডের সুবিধা যে আমি শুধুমাত্র একটা সিঙ্গেল পি লিখে ইন্টার মারলাম আর ওটা অটোমেটিক্যালি এতগুলো লেখা লিখে দিল। কিন্তু আমরা যদি এটা নোটপ্যাডে লিখতে চাইতাম তাহলে সেই ক্ষেত্রে কী করতে হতো, আমাদের আলাদা আলাদাভাবে প্রত্যেকটা সিম্বল অ্যালফাবেট সব কিছু লেখা লাগতো। তো এই জন্য যে কোনো একটা আইডি অথবা কোডিং সফটওয়্যার ব্যবহার করার সুবিধা। তো চলো প্যারাগ্রাফের ভিতরে আমরা লিখি দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, we are excited to create it. এখন আমি একটা শর্টকাট এখানে অবলম্বন করব, সেটা হচ্ছে যে আমি আরও কিছু টেক্সট নিয়ে আসতে চাই, কিন্তু আমি সেগুলো লিখতে চাই না, আমি র্যান্ডামলি যে কোনো একটা টেক্সট নিয়ে আসতে চাই। তো সেই ক্ষেত্রে আমি কী করব? তো সেই ক্ষেত্রে একটা কিওয়ার্ড আছে যেটাকে বলা হয় লরেম, সেটা আমরা ইউজ করতে পারি। যেমন LOREM, লরেম লিখে যদি আমরা, সরি ইটের পরে ডট আছে এই জন্য এটা দূরে দিতে হবে, লরেম লিখে যদি আমরা এন্টার করি তাহলে দেখবে আমার অটোমেটিক্যালি এখানে কয়েকটা লাইন অফ কোড চলে আসবে। দেখছো চলে আসছে। তো এই জিনিসটা চলে আসতে পারে। আরেকটা কথা সেটা হচ্ছে যে যখন তোমরা এইভাবে লিখবা তখন তোমাদের জিনিসগুলো, যেমন আমার এটা অটোমেটিক্যালি নিচের লাইনে চলে আসে, তোমাদের হয়তো এইভাবে নাও আসতে পারে, সেটা এরকম লম্বা লাইন চলে যেতে পারে। সেটার কারণটা আমি বোঝাচ্ছি। আমার ভিউয়ে যে ওয়ার্ড র্যাপ অন করা আছে, যার কারণে এটা আমাদের যেটুকু স্ক্রিন সাইজ সেটুকুর ভিতরে আমাদের যতগুলো টেক্সট আছে সবগুলোকে দেখাচ্ছে। তোমাদের হয়তো এমনভাবে দেখাবে যে এক লাইনের ভিতরেই সব টেক্সট দেখাবে। তো এটা পড়তে গেলে অসুবিধা হয়, এই কারণে সবসময় ওয়ার্ড র্যাপটা ওপেন করে রাখবা, তাহলে তোমাদের স্ক্রিন সাইজ অনুযায়ী সেটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন প্যারাগ্রাফে আরেকটা জিনিস সেটা আমি তোমাদের দেখাইতে চাই, যে সাপোজ দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়েব পেজ, ঠিক আছে? তো আমি এই ফার্স্টের পরে সাপোজ মনে করো অনেকগুলো স্পেস দিলাম, হ্যাঁ অনেকগুলো স্পেস দিলাম, কিন্তু দেখো আমাদের ওয়েব পেজে কিন্তু সেই জিনিসটা রিফ্লেক্ট হয় না। আমি যদি এটা রিফ্রেশও করি তাও কিন্তু আমাদের এই জিনিসটা রিফ্লেক্ট হয় না। তো যার কারণে এটা হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটের একটা কী বলতে পারো, প্যারাগ্রাফ টেক্সটে এক্সট্রা যে স্পেস থাকে সেটা কিন্তু কাউন্ট করা হয় না। তুমি যখন প্যারাগ্রাফ টেক্সটটা লিখবা তখন তার ভিতরে যতই তুমি স্পেস দাও সেটা কিন্তু কাউন্ট হবে না। তো সেটার জন্য আলাদা একটা আছে, সেটা হচ্ছে ডিফ ব্লক ইউজ করা লাগে। সো সেটা আমরা পরবর্তীতে দেখব।
সেটা আমরা যখন আরও অ্যাডভান্সে যাব তখন আমরা সেটা দেখব। তো এখন এটুকু শুনে রাখো যে আমরা যদি একটা লাইন থেকে আরেকটা লাইনের ভিতরে ব্রেক দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করতে পারি। বিআর এন্টার। তো দেখো আমাদের এই যে ফার্স্টের পরে ওয়েব পেজের পরে সেটা কিন্তু এটা ব্রেকে চলে আসছে। তো বিআর ট্যাগটা কি? বিআর ট্যাগ কিন্তু অন্য দুইটা ট্যাগের মতন মতলব সিঙ্গেল অ্যাট্রিবিউট একটা ট্যাগ। সিঙ্গেল অ্যাট্রিবিউট বলতে গিয়ে যেমন পি ট্যাগের দেখো ওপেনিং আছে আবার ক্লোজিং আছে, যে কোনো ট্যাগের ক্লোজিং হয় ফরওয়ার্ড স্ল্যাশ প্লাস পি, ফরওয়ার্ড স্ল্যাশ প্লাস সেই ট্যাগের নাম। তো এটা দিয়ে ক্লোজিং করা হয়। যেমন H1 এর ক্ষেত্রে খেয়াল করো, H1 ছিল H1 ব্র্যাকেটের ভিতরে, ক্লোজিং ট্যাগ হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ H1। কিন্তু বিআরের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বিআরই আছে, কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো বিআর এমন একটা ইউনিক ট্যাগ যেটার মনে করো আছে, এমন আরও কিছু ট্যাগ আছে, সেটা আমরা পরবর্তীতে দেখবো, যত ভিডিও অগ্রসর হবে তত আস্তে আস্তে দেখবো, কিন্তু আপাতত একটুকু জানলেই হচ্ছে। তো আমরা আমাদের টেক্সটটাকে আচ্ছা সুন্দরভাবে একটু অ্যারেঞ্জ করে নিই। বিআরটাকে আমরা এখানে দেবো না, আমরা স্পেসটাকে রিডিউস করে দিই যাতে আমাদের টেক্সটটা দেখতে সুন্দর লাগে। আমরা বিআর ট্যাগটা এই জায়গায় দিব। তো এই জিনিসটা আমাদের নিচে চলে আসবে। তো এটা গেলো আমাদের প্যারাগ্রাফ টেক্সটের কাজ। তো প্যারাগ্রাফ টেক্সট কী করে? বেসিক্যালি আমাদের যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে সাহায্য করে। তো এর পরের ট্যাগ কোনটা ছিল? এর পরের ট্যাগ ছিল আমাদের এ ট্যাগ। A1 মিন্স অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ কী করে আমি বলছিলাম, হয়তো খেয়াল আছে কিনা জানি না। অ্যাঙ্কার ট্যাগ মূলত যে কোনো একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক অথবা ইমেজের লিঙ্ক সেটা অ্যাড করতে আমাদেরকে সাহায্য করে। তো চলো সেটা দেখে আসা যাক। অ্যাঙ্কার ট্যাগ লেখার জন্য আমাদের সবার প্রথমে প্রেস করা লাগে এ, দেন ইন্টার মারবো, তাহলে আমাদের অ্যাঙ্কার ট্যাগের এই যে হেল্প যেটা লাগে মতলব এইচ রেফারেন্স, অ্যাঙ্কার ট্যাগ রেফারেন্স, সেই জায়গায় আমাদের শুধুমাত্র লিঙ্কটা প্রেস করা লাগবে যে আমরা কোন পেজে যাইতে চাই, আর এই জায়গায় সেই জায়গাটার নাম জিনিস মানে যে লিঙ্কটার একটা নাম দেওয়া লাগবে বাস। তো সাপোজ আমরা এই পেজ 1 থেকে আমরা সেকেন্ড আরেকটা পেজে যাইতে চাই, তো সেকেন্ড একটা পেজে যাইতে গেলে আমাদের সবার প্রথমে যেটা করা লাগবে সে আমাদের একটা সেকেন্ড পেজ বানানো লাগবে। তো চলো আমরা আমাদের এক্সপ্লোরারে ব্যাকে যাই। সেখানে যাওয়ার পরে আমরা নিউ ফাইলে ক্লিক করব, করার পরে আমরা লিখব second.html, লিখে এন্টার মারবো। এন্টার মারার পরে Shift+1 এন্টার, এটা আমাদের একটা বয়লার প্লেট তৈরি করে দিল। তো এটা আমাদের সেকেন্ড একটা পেজ তৈরি হয়ে গেছে। তো এই সেকেন্ড পেজের ভিতরে আমরা এখানে H4 একটা ট্যাগ দিব, হেডিং 4 দিয়ে এখানে লিখব দিস ইজ আওয়ার সেকেন্ড পেজ। ঠিক আছে, তো এটা আমরা একটা সেকেন্ড পেজ বানাই নিলাম। ঠিক আছে, জাস্ট একটা সিম্পল সেকেন্ড পেজ বানাই নিলাম, আগের মতনই সব কিছু। এখন এটা টাইটেল হচ্ছে ডকুমেন্ট, ডকুমেন্টের জায়গায় আমি এখানে সাপোজ সেকেন্ড পেজ লিখি, সেকেন্ড পেজ। তো আমি এবার প্রথম পেজে চলে যাব, যাওয়ার পরে এই জায়গায় আমাদের লিঙ্কটা দিতে হবে। যেহেতু আমাদের index.html ফাইল অ্যান্ড second.html ফাইল দুইটা ফাইলই একই ফোল্ডারের আন্ডারে, আমাদের ইউটিউব চ্যানেলের নাম টেক দুনিয়া 71 ফোল্ডারের আন্ডারে, সুতরাং আমাদের শুধুমাত্র ফাইলের নামটা দিলেই এটা পাথ হিসেবে নিয়ে নিবে। কিন্তু আমাদের সাপোজ যদি ইন্ডেক্সটা এক ফাইলে থাকতো আর HTMLটা আরেকটা ফাইলে থাকতো, মানে আরেকটা ফোল্ডারে থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী করা লাগতো, আমাদের সেই ফোল্ডারের নাম সহ এক্স্যাক্ট পার্টটা এখানে দেওয়া লাগতো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র second.html, দেখো আমার এই VS কোড কিন্তু আমাকে সেটার একটা সাজেশনও দেখাচ্ছে যে আপনি এই পেজগুলো ইউজ করতে পারেন। তো আমি এখানে সিম্পলি এন্টার মারবো, আমার এটা অটোমেটিক্যালি লিঙ্ক নিয়ে নিবে। নেওয়ার পরে আমি এর একটা নাম লিখব। নাম কি লিখব? নাম লিখব হচ্ছে গো টু দ্য সেকেন্ড পেজ, গো টু দ্য সেকেন্ড পেজ। ওকে, তো এখানে কিন্তু আমার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। যখন আমি লিঙ্কটার উপরে ক্রিয়েট করব তখন কিন্তু আমার সেকেন্ড পেজে চলে যাবে। এখন সেকেন্ড পেজে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই তিনটা জিনিসের দিকে খেয়াল রাখো। হচ্ছে এই উপরে টাইটেলের দিকে, যেটা এখন আপাতত আছে টেক দুনিয়া 71, ফাইলের নামের দিকে সেটা হচ্ছে index.html, আর গো টু দ্য সেকেন্ড পেজ। সেকেন্ড পেজ যখন আসবে তখন তো তোমরা দেখতেই পাবো যে সেকেন্ড পেজে আমরা কি লিখছি, দিস ইজ আওয়ার সেকেন্ড পেজ, এই লেখাটা এখানে আসবে। কিন্তু সাথে সাথে এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুইটাই কিন্তু চেঞ্জ হবে। এখানে আসবে আমাদের যে ফাইলের নাম second.html, এখানে আমাদের আসবে ফাইল second.html, আর এখানে আসবে আমাদের টাইটেল, যেটা আমরা সেকেন্ড দিছি, সেকেন্ড পেজ, সেই টাইটেলটা আমাদের এই জায়গায় লেখা আসবে। তো চলো এখন দেখা যাক। দেখছো আমাদের এখানে কিন্তু আসছে সেকেন্ড পেজ, অ্যান্ড টাইটেল আসছে সেকেন্ড পেজ, যেটা আমরা এখানে দিয়েছিলাম, আর আমাদের ফাইলের নাম আসছে second.html, অ্যান্ড এখানে কি লেখা আসছে, দিস ইজ আওয়ার সেকেন্ড পেজ।
তো এখন বললা যে ভাই আমরা ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে তো চলে আসছি, সাপোজ আমি এই ন্যাপবারটা ইউজ করতে চাচ্ছি না, আমি আর ওই কিউটা ইউজ করতে চাচ্ছি না, আমি এখানে এমন একটা লিঙ্ক ক্রিয়েট করতে চাই যেটার মাধ্যমে আমি কি আমার ফার্স্ট পেজে ব্যাকে যেতে পারবো। তো উত্তর হচ্ছে হ্যাঁ, অবভিয়াসলি তুমি পারবা, তুমি যে কোনো একটা পেজ থেকে যে কোনো একটা পেজে সোয়েপ করতে পারবা। সেটার জন্য তোমাকে অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে হবে। তো তার জন্য আমরা কী করবো, এই জায়গায় সেকেন্ড HTML আছে সেই জায়গায় আসবো। সেই জায়গায় আসার পরে আমরা এখানে আরেকটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করবো, যেটা যেমনটা আমরা প্রথম index.html করছিলাম, সেটা এই জায়গায় অ্যাড করবো, অ্যাঙ্কার হেল্প। এই জায়গায় আমরা জাস্ট ওই জায়গায় যেরকম আমরা second.html দিয়েছিলাম, এখানে আমরা দেবো index.html। দেওয়ার পরে আমরা নেক্সটে যাব, নিয়ে যাওয়ার পরে এখানে লিখবো আমরা গো টু দ্য হোম পেজ, গো টু দ্য হোম পেজ। ওকে, তো দেখো আমাদের এখানে কিন্তু আরেকটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যখনই এখানে প্রেস করবো আমাদের আবার সেই পুরোনাই হোম পেজে ফিরে চলে যাব। তো দেখো চলে গেলাম, আবার এখানে প্রেস করলাম, আবার সেকেন্ড পেজে চলে গেলাম, আবার এখানে প্রেস করলাম, আমরা হোম পেজে চলে আসলাম। সুতরাং অ্যাঙ্কার ট্যাগের আমাদের কাজ শেষ। তো এখন অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে আমরা এক পেজ থেকে আরেক পেজ, আরেক পেজ থেকে হোম পেজ, এভাবে তো আসা শিখলাম। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমি যাচ্ছি যে আমার ওয়েব পেজে আমার একটা ছবি অ্যাড করতে, তো আমি সেটা কীভাবে করতে পারি। তো ওয়েব পেজে ছবি অ্যাড করতে মূলত দুইভাবে করা যায়। একটা হচ্ছে প্রথমে তুমি সেই ছবিটা তোমার লোকাল ড্রাইভ বা লোকাল মেশিন, যেমন তোমার পিসি হোক বা তোমার ফোল্ডার হোক, এই ফোল্ডারের ভিতরে নিয়ে আসবা। নিয়ে আসার পরে যেরকম এটা যেরকম লিঙ্ক দিলাম, ওইরকম লিঙ্কের মাধ্যমে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের ভিতরে সেই লিঙ্কটা প্রেস করবা। এই অ্যাঙ্কার ট্যাগের ভিতরে কিন্তু সেই লিঙ্ক প্রেস করলে কিন্তু সেটা হবে না ভাই। তো ছবি অ্যাড করার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করি, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, IMG, ইমেজ ট্যাগ। ইমেজ লিখে এন্টার করবা। তো তখন এই যে তোমার সোর্স আছে আর অল্টারনেটিভ আছে, তো সোর্সের এখানে কী হবে, তোমার সোর্সের এখানে তোমার লিঙ্কটা পেস্ট করতে হবে, আর অল্টারনেটিভের জায়গায় সেটা কী হবে সেটা আমরা পরে দেখাচ্ছি। তো সোর্সের এখানে তোমার লিঙ্ক পেস্ট করতে হবে। এখন লিঙ্ক দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সেই পিকচারটা তোমার ফোল্ডারের ভিতরে আছে অথবা অন্য ফোল্ডারে আছে, কিন্তু সেটা তোমার লোকাল মেশিনে আছে। তো সেই লোকাল মেশিনের পার্টটা তুমি এখানে পাস করবা, অথবা সেই পিকচারটা তুমি ডাউনলোডই করো নাই, সেই পিকচারটা তোমার মেশিনেও নাই, সেই পিকচারটা আছে তোমার অনলাইনে, তুমি সেই অনলাইন থেকে সেই পিকচারটা নিতে চাও। তো এমনি লোকাল মেশিনের পিকচার কীভাবে নিতে হয়, কীভাবে পাথ দিতে হয়, সেটা তো আমরা অ্যাঙ্কার থেকে দেখে আসি। তো চলো এবার এটা অনলাইন থেকে কীভাবে ইমেজটা নেওয়া যায় সেটা আমরা দেখে আসি। তো তার জন্য সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে আমরা আমাদের VS কোডটা মিনিমাইজ করব, করার পরে একটা ব্রাউজার ওপেন করব। মিনিমাইজ করলাম, আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে আমি এখানে লিখব যে কোনো একটা ইমেজ, সাপোজ আমি লিখলাম BOAT ইমেজ। বোট ইমেজ লেখার পরে আমি ইমেজের ভিতরে আসলাম। আসার পরে আমার যেই ইমেজটা ভালো লাগে আমি সেই ইমেজটা খুঁজতে থাকলাম। সাপোজ এই ইমেজটা ভালো লাগতেছে, তো আমি ইমেজটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি কী করব, এই ইমেজটার অ্যাড্রেসটা কপি করব, কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে। তো এটা কপি করলাম। তো কপি করার পরে কী করবা, তুমি ব্যাকে যাবা তোমার VS কোডে। তো চলো এটা মিনিমাইজ করি, আবার VS কোডে আমরা ব্যাকে যাই। VS কোডে ব্যাকে গেলাম। এবারে যে সোর্স আছে সেই সোর্সের এখানে আমরা কী করব, লিঙ্কটা পেস্ট করে দিব। তো যখনই আমি লিঙ্কটা পেস্ট করলাম, যখন তোমরা দেখতে পেলা যে ছবিটা কিন্তু আমাদের বাম দিকে যে ওয়েব পেজ আছে সেটা কিন্তু দেখাচ্ছে, কিন্তু ছবিটা একদম পুরো ওয়েব পেজের একদম সবটুকু জায়গা জুড়ে নিচ্ছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, যে এটার জন্য আমাদের এই ছবিটার একটা হাইট অ্যান্ড একটা ওয়েট দিতে হবে। তো ওইটা আগে দিয়ে নিই, তারপর আমি অল্টারনেটিভ এটা দেখাচ্ছি। তো সাপোজ আমি ছবিটার উইডথ দিতে চাই, সরি উইডথ দিতে চাই, উইডথটা 450 দিতে চাই। তো এখন ছবিটা মোটামুটি ভালোই লাগতেছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করতে পারো যে আমরা যে অ্যাঙ্কার ট্যাগটা লিখছিলাম সেটার পরেই কিন্তু ছবিটা অ্যাড হয়েছে, সেটা নিচের লাইনে কিন্তু অ্যাড হয় নাই। যদিও আমরা ইমেজ ট্যাগটা নিচের লাইনে দিছি, কিন্তু সেটা কিন্তু নিচের লাইনে অ্যাড হয় নাই। কেন অ্যাড হয় নাই, কারণ HTML বেসিক্যালি লাইন ব্রেক দেয় না। লাইন ব্রেক দেওয়ার জন্য আমাদের বেসিক্যালি BR ট্যাগ অথবা ডিভিশন ট্যাগ ইউজ করতে হয়। তো BR ট্যাগ কী আর ডিভিশন ট্যাগ কী, সেটা তো BR ট্যাগ তো আমরা একটু আগে দেখলাম। তো ডিভিশন ট্যাগ কী সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো এখন আমরা জাস্ট এই ছবিটা নিচের লাইনে আনতে চাই, তো সেটার জন্য আমি এখানে একটা BR ট্যাগ দিয়ে নিই, BR। এখন আমাদের ছবিটা নিচের লাইনে আসছে, আমি আরেকটা BR দিব যাতে আরেকটু নিচে আসে। তো আরেকটু নিচে আসছে। আসার পরে আমি একটা হেডিং দিতে চাই যে অনলাইন ইমেজ। তো আমি H4 সিলেক্ট করলাম অ্যাজ আ হেডিং। এখানে লিখলাম র্যান্ডম, RANDOM, অনলাইন IMAGE, অনলাইন ইমেজ। ওকে, সো দেওয়ার পরে আমি এরপরেও একটা BR ট্যাগ দিব যাতে আমার ইমেজটা আরেকটু নিচে আসে।
আর একটু দেখতে সুন্দর লাগে। তো এরপরে আমি এই ছবিটা দিলাম। এখন তুমি বলো যে ভাইয়া, বলতে পারো যে ভাইয়া আপনি তো শুধু উইডথ দিছেন, হাইট তো দেন নাই, কিন্তু এটা তো অটোমেটিক্যালি হাইট নিয়ে নিছে। তো হ্যাঁ ভাইয়া, এটা HTML এর একটা বৈশিষ্ট্য, সেটা তুমি হাইট দাও অথবা উইডথ দাও, যেটাই দাও ওইটার অ্যাকর্ডিংলি দুইটা মেনটেন করে নেয়। কিন্তু তুমি যদি হাইট উইডথ দুইটাই দাও, তো ছবির যে রেজুলেশন আছে ওইটা মানে নষ্ট হয়ে যায়। সাপোজ আমি যদি এখানে হাইটও অ্যাড করি, হাইট সাপোজ আমি হাইট 450 দিলাম, 452 দিলাম, তো দেখলে আগে যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু আগের মতন নাই, ছবিটা কিন্তু এখন আরও দেখতে খারাপ লাগতেছে। তো সব থেকে ভালো যে হাইট আর ওয়েট, যে এই দুটার ভিতরে যে কোনো একটা সিলেক্ট করা। তো আমি ওয়েটটাই রাখলাম, তো দেখতে ছবিটা দেখতে সুন্দর লাগতেছে। তো তো গেল সোর্সের কাজ গেল। SRCতে আমরা লিঙ্কটা পেস্ট করি, তারপরে আমরা ওয়েট সেট করি, তারপরে অল্টারনেটিভে আমরা কী সেট করি সেটা এখন আসার বিষয়। তো তুমি বলতে পারো যে ভাইয়া ইমেজ ট্যাগের ভিতরে সোর্স তো বুঝলাম যে আমরা ওখানে লিঙ্ক পেস্ট করব, উইড বুঝলাম যে আমরা ওখানে ওটার চওড়া কতটুকু হবে সেটা দিব, কিন্তু অল্টারনেটিভটা কী কাজ করে এটা তো বুঝলাম না ভাই। তো চলো ওইটা দেখা যাক। অল্টারনেটিভটা আসলে কী কাজ করে, যে সাপোজ তুমি একটা লিঙ্ক দিছো এই জায়গায়, এখন কোনো কারণে যখন এই সার্ভারটা এই লিঙ্কটা প্রসেস করতেছে, তো তখন সে এই লিঙ্কটার কোনো একটা ত্রুটির কারণে ইমেজটা খুঁজে পাচ্ছে না। তো যখন ও ইমেজটা খুঁজে পাবে না, তখন তুমি অল্টারনেটিভে যেই মেসেজটা লেখা থাকবে সেই মেসেজটাও এখানে শো করবে, যাতে ইউজার বুঝতে পারে যে যার জন্য যে এখানে যে ছবিটা ছিল সেটা আসলেই গুরুত্বপূর্ণ ছবি ছিল কি না। সাপোজ আমি এখানে অল্টারনেটিভে এখানে বোট ইমেজ লিখে দিই, BOATIMAGE, বোর্ড ইমেজ লিখে দিলাম। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই আপনি তো বোর্ড ইমেজ লিখলেন, কিন্তু এখানে তো কোনো জায়গায় বোর্ড ইমেজ লেখা দেখাচ্ছেই না, তাহলে গেল কই সেটা? তো সেটা কোথায় গেল সেটা এখন বোঝার জন্য সাপোজ আমি এই যে এখানে বোর্ডস লেখা আছে না, বোর্ডসের এখানে আরেকটা এস দিয়ে দিলাম, তো আমার লিঙ্কটা আর কি ডিস্টার্ব হয়ে গেল, লিঙ্কটা ভুল হয়ে গেল। তো যার কারণে আমার ছবিটা এখানে আসতেছে না। কিন্তু ছবিটা যেহেতু আসতেছে না, কিন্তু ছবি না আসলেও আমার এখানে কী লেখা আসছে দেখছো, যে ছবির পাশে যে এই ছবিটা আসলে একটা বোটের ইমেজ ছিল। তো এইটা দেখে যদি নেটওয়ার্কের ইস্যু থাকে অথবা মনে করো লিঙ্ক প্রসেস করতে কোনো সমস্যা হয়, তো তখন ব্রাউজার এটা শো করে, অল্টারনেটিভটা শো করে। তো এটা দেখে ইউজার বুঝতে পারে যে তার জন্য আসলে যে এই ছবিটা ছিল এটা ম্যান্ডেটরি ছিল কিনা বা ইম্পর্টেন্ট ছিল কিনা। তো সাপোজ আমি যদি এখানে বোটের জায়গায় বোট না লিখে আমি যদি সাপোজ এখানে কাউ ইমেজ লিখতাম, তো এটা কিন্তু আমার এখানে কাউ ইমেজই শো হইতো, কিন্তু আসলে কিন্তু আমার ছবিটা আছে বোর্ড ইমেজ। তো সুতরাং ছবি যেই রিলেটেড থাকে সেই রিলেটেড অল্টারনেটিভ লেখাটা ভালো, যাতে ইউজার এটা সুবিধা বুঝতে পারে। কিন্তু কীভাবে সেটা চেঞ্জ হয় সেটা তুমি বুঝলে, তো সেটা বোঝার জন্য আমি এখানে বোর্ডটা ডিলিট করে কাউটা লিখলাম আর কি। তো চলো আমরা আগের জায়গায় ফিরে যাই, কাউয়ের জায়গায় বোর্ডটাই লিখি, আর এটাও আমাদের ইমেজটা ফিরিয়ে নিয়ে আসি। তো এই হলো আমাদের বেসিক ট্যাগ। আজকে আমরা যা যা শিখলাম, আজকে আমরা শিখলাম যে হেডিং কি, হেডিং কয় প্রকারের হয় এবং হেডিং কীভাবে দিতে হয়, তারপরে প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, প্যারাগ্রাফের ভিতরে ব্রেক কীভাবে ইউজ করতে হয়, তারপরে অ্যাঙ্কার ট্যাগ কীভাবে ইউজ করতে হয়, অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে এক পেজ থেকে আরেক পেজে কীভাবে যাওয়া যায় এবং সেই পেজ থেকে পুনরায় কীভাবে হোম পেজে ফিরে আসা যায়, অনলাইন থেকে কীভাবে ইমেজ এবং অফলাইন আমার লোকাল ম্যাচিং থেকে কীভাবে ইমেজ ইউজ করা যায়। তো এই সব কিছু আমরা এখানে আর কি দেখলাম। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি সকলের পছন্দ হবে। যদি ভিডিওতে কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আর কমেন্টে অবশ্যই জানাবা যে তোমরা তোমাদের নিজেদের ওয়েবসাইট নিজেদের মতন করে ক্রিয়েট করছো কি না। যদি করে থাকো তো অবশ্যই ইয়েস লিখে জানাবা, আর যদি না করে থাকো তাহলে যত দ্রুত সম্ভব সেটা করার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।